বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম নিয়েই কিন্তু প্রত্যেকটা মহিলাকেই ব্যস্ত থাকতে হয়। আর সেই সব কাজকর্ম করতে গিয়ে মাঝে মধ্যে কিন্তু আমরা বেশ ঝামেলাতেও পড়ে যাই। তবে যেসব কাজগুলো কঠিন বলে মনে হয় সেগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি ছোট ছোট কিছু টিপস ফলো করি। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যায়। বন্ধুরা, আজকাল কিন্তু আমাদের কম বেশি প্রায় সবারই চশমা পড়তেই হয়, সে বয়স্ক হোক কিংবা বাচ্চা। আর এই চশমা সব সময় ব্যবহার করতে করতে দেখবে যে একদম নোংরা হয়ে যায়, এর মধ্যে কিন্তু আঙুলের ছাপ বসে যায় বা ধুলো বালি আটকে যায়, তখন কিন্তু দেখতে খুবই অসুবিধা হয়। তো বন্ধুরা, চশমা পরিষ্কার করবার জন্য কিন্তু আমরা এই ধরনের স্প্রে ইউজ করি। এই স্প্রেটা দিয়ে মুছে নিলে কিন্তু চশমা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। কিন্তু অনেক সময় হয় যে স্প্রেটা হয়তো শেষ হয়ে গেছে, তখন যদি আমরা শুধু শুকনো কাপড় দিয়ে মুছে নিই তাতে কিন্তু ভালোভাবে পরিষ্কারও হয় না, অনেক সময় স্ক্র্যাচও হয়ে যায়। স্প্রে শেষ হয়ে গেলে টেনশনের কিন্তু কোনো ব্যাপার নেই, এই কাজটা তোমরা করতে পারো। দেখো, ডিপ ফ্রিজে আমি চশমাটাকে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য। তো কয়েক মিনিট পর যখন চশমাটাকে বের করবে ফ্রিজ থেকে, তখন দেখবে কেমন একটা ধোঁয়াশা মতো হয়ে যাবে চশমাটার মধ্যে। এবার একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা মুছে নিই, দেখবে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। যে কাজটা স্প্রেতে হয় সেই কাজটাই কিন্তু ডিপ ফ্রিজে কয়েক মিনিটের জন্য রাখলে একই কাজ হয়ে যাবে। তো দেখো, আমি চশমাটাকে ভালোভাবে মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু চশমায় কোনো দাগ ছোপও থাকবে না, কোনো ধুলোবালি নোংরাও থাকবে না, বা স্ক্র্যাচ পড়ারও কোনো সম্ভাবনা থাকবে না। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। রান্নাঘরের যেখানে চিনির কৌটো বা মধুর শিশি রাখা হয়, দেখবে সেটা আমরা যতই যত্ন করে রাখি, যত ভালোভাবেই রাখি না কেন, পিঁপড়ে কিন্তু মাঝে মধ্যে ধরেই যায়। আর চিনি বা মধুর মধ্যে যদি একবার পিঁপড়ে চলে যায়, সেই জিনিসটা কিন্তু ব্যবহার করতে খুবই খারাপ লাগে। কিন্তু শুধুমাত্র পিঁপড়ে ধরে যাওয়ার কারণে জিনিসগুলো তো ফেলে দেওয়া যায় না। তো চলো আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ট্রিকটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু আর এর মধ্যে কখনোই পিঁপড়ে ধরবে না, বা পিঁপড়ের আশেপাশেও কিন্তু আসবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার। ভিনিগার কিন্তু আমাদের সকলের রান্নাঘরেই থাকে। প্রথমে তো কৌটোর মুখটা ভালোভাবে অবশ্যই আটকে রাখতে হবে। তো তারপরে দেখো, এখানে আমি একটা তুলো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে একটা কাপড়ের টুকরোও নিয়ে নিতে পারো। তার মধ্যে একটু ভিনিগার লাগিয়ে এই কাপড়ের টুকরোটা বা এই তুলোর টুকরোটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কৌটোর মুখে বলো বা পুরো কৌটোটার মধ্যে ভালোভাবে বুলিয়ে নিতে হবে। ভিনিগারের যে একটা উগ্র গন্ধ রয়েছে, সেই গন্ধের কারণেই কিন্তু কৌটোর আশেপাশেও আর পিঁপড়ে আসবে না। তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। প্রত্যেকের রান্নাঘরেই মশলাপাতি থেকে শুরু করে নুন চিনি যাবতীয় জিনিস রাখার জন্য কিন্তু আমরা অনেকেই এই ধরনের শিশি ব্যবহার করে থাকি। এতে করে সুবিধা হয় কি, যে এর ভিতরে কি আছে সেটা আমরা বাইরে থেকেই বুঝতে পারি। কিন্তু তবুও অনেকেই দেখবে যে শিশির গায়ে কিন্তু একটা লেবেল ইউজ করে, যাতে পরিষ্কার বোঝা যায় যে এর মধ্যে কি রাখা রয়েছে। আমরা যেহেতু রেগুলার রান্নাবান্না করি, তো আমরা জানি কোথায় কোন শিশিতে কি রাখা রয়েছে। কিন্তু যদি আমরা কয়েকদিনের জন্য বাড়ির বাইরে কোথাও যাই, বাড়িতে আর যারা রয়েছে তারা যাতে ঠিকঠাক মতো রান্নাবান্না করতে পারে, হাতের কাছে সব জিনিসগুলো খুঁজে পেয়ে যায়, সেই কারণে কিন্তু লেবেলটা লাগানো দরকার। কারণ তারা যেহেতু রেগুলার রান্নাঘরে আসে না, তাদের পক্ষে কিন্তু বোঝাটা মুশকিল যে কোথায় কি রাখা রয়েছে। তো এই লেবেল লাগানোর কারণে আর একটাও সমস্যা হয়ে যায়, যখন শিশিতে যে জিনিসটা রয়েছে শেষ হয়ে যায়, আমরা মেজে ঘষে তারপরে আবার কিন্তু ইউজ করি, তো তখন এই লেবেলটা কিন্তু উঠে যায়, বা লেবেলের যে লেখাটা থাকে সেটা কিন্তু নষ্টও হয়ে যায়। তো আবার কিন্তু আমাদের নতুন লেবেল তৈরি করতে হয়, আবার লাগাতে হয়। তো রোজ রোজ এত ঝঞ্ঝাট না করে কিন্তু এই কাজটাও করতে পারো। এতে করেও কিন্তু বোঝা যাবে যে কোন শিশির মধ্যে কি রয়েছে, তার জন্য আলাদা করে লেবেল লাগাতেও হবে না, বা মাজা ঘষার সময় যে ঝঞ্ঝাট সেটাও কিন্তু হবে না। প্যাকেটে করে আমরা যে জিনিসগুলো কিনি, প্যাকেটের গায়ের নামটা তো লেখা থাকেই। তো এখান থেকে আমি একটা টুকরো কেটে নিয়েছি। এটা বোতলের গায়ে না লাগিয়ে যদি আমরা এইভাবে ভিতরে রেখে দিই, তাহলে কিন্তু দেখো নামটাও বোঝা যাচ্ছে যে এই শিশিতে আমরা কি রেখেছি। আর মাজা ঘষার সময়ও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। মাজা ঘষার পরে কিন্তু এই টুকরোটাকেই আমরা বারবার ইউজ করতে পারবো। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। কাচের শিশি হোক বা প্লাস্টিকের কৌটো, আমরা এই কৌটো বা শিশির মধ্যে যেসব জিনিসগুলো রাখি,
ফুরিয়ে যাওয়ার পরে কিন্তু কৌটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরেই আমরা এর মধ্যে আবার অন্য কোনো কিছু রাখি। কিন্তু বন্ধুরা, যতই আমরা মেজে ঘষে পরিষ্কার করি না কেন, শুকিয়ে নেওয়ার পরেও দেখবে যে কৌটোতে যে জিনিসটা ছিল তার গন্ধটাই কিন্তু আসে। তো এই কৌটোর মধ্যেই যদি আমরা অন্য কোনো কিছু রাখি, দেখবে আগের জিনিসটার গন্ধই কিন্তু তার মধ্যে মিলেমিশে যাবে, যেটা কিন্তু খুবই খারাপ লাগে। তো এই গন্ধ কাটানোর জন্য আমরা কিন্তু বারবার করে মাজা ঘষা করি, রোদে দিই, তারপরেও কিন্তু দেখা যায় যে কিছু না কিছু গন্ধ থেকেই যায়। তো এত মাজা ঘষা না করে, সময় নষ্ট না করে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। একবার তো অবশ্যই আমরা মেজে শুকিয়ে নেব। তো তারপরে দেখো এরকম পেপারের ছোট ছোট করে কয়েকটা বল বানিয়ে এই কৌটোর মধ্যে দিয়ে দাও। যদি কাচের শিশি হয় তার মধ্যেও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারবে। তো বেশ কিছু এরকম ছোট ছোট বল করে আমি কাগজের দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমাদের রান্নাঘরে ভিনিগার তো থাকেই, তো 1 থেকে 1.5 চামচ মতো ভিনিগার এই পেপারগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দাও কয়েক ঘন্টার জন্য। যদি তোমাদের সম্ভব হয় রাতে শুতে যাওয়ার আগে যদি এই কাজটা করতে পারো, তাহলে সারা রাত যদি এইভাবে থাকে, পরের দিন সকালে দেখবে যে এই কৌটোতে কিন্তু আর একটুও কোনো আগের যে জিনিসটা ছিল তার গন্ধ থাকবে না। তো পেপারগুলোকে বের করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েই কিন্তু তোমরা এই কৌটোর মধ্যেই অন্য কিছু রাখতে পারবে। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কখনো না কখনো নিশ্চয়ই কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মশলা করার জন্য গ্রাইন্ডার তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি, আর যেহেতু প্রতিদিন মশলা করা হয় তো সেই কারণে মিক্সি জারটাকেও কিন্তু ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর না হলেই দেখবে এর থেকে একটা বাজে গন্ধ আসে বা অনেক সময় হয়তো দাগ বসে যায়। তো আমরা মিক্সি জারের ভিতরটা তো খুব ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার রাখি, কিন্তু এর পেছনের দিকের যে জায়গাটা, সেই জায়গাটা দেখবে যে ভালোভাবে কিন্তু মাজা যায় না, কারণ এতই সরু জায়গাটা যে এখানে কিন্তু হাত বা স্কচ ব্রাইট কোনো কিছুই যায় না। তো সে কারণে জায়গাটা দেখবে একদম নোংরা হয়ে থাকে। তো যদিও আমি মাঝে মধ্যে এটা পরিষ্কার করি বলে অতটা নোংরা নেই, তবে অনেকেরই দেখবে যে মিক্সি জারের পেছনের দিকটা কিন্তু একদম কালো হয়ে থাকে। শুধুমাত্র এখানে হাত যায় না সেই কারণেই কিন্তু। তো যদি তোমরা এই জায়গাটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে চাও, তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চামচ, চামচের মধ্যে একটু তুলো পেঁচিয়ে দিলাম। তো তারপরে তুলোটাকে একটু ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কোলগেট। তো তোমরা চাইলে কিন্তু ভিম লিকুইড থাকলে সেটাও ইউজ করতে পারো। তো তারপরে দেখবে এইভাবে চামচটা দিয়ে খুব সহজেই কিন্তু আমরা ভিতরটা পরিষ্কার করে নিতে পারবো। তো এতে করে এর মধ্যে একটু আর কোনো রকম নোংরা থাকবে না। তো এইভাবে একটু ভালো করে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে এর মধ্যে যতটুকু নোংরা ছিল সেটুকুও কিন্তু একদম বেরিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর কতটা নোংরা ছিল সেটা কিন্তু এই তুলোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এবার একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি, এবার কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তো জল দিয়ে ধুয়ে আনার পরে তোমাদেরকে ক্লোজ করে একটু দেখালাম, দেখো এখন কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।